এমনকি আমি যদি 5 তারিখের কথাও বলি, 5 তারিখে মাদ্রাসার ছেলেরা লড়াই করছে যাত্রাবাড়িতে, সেখানে প্রধান মাদ্রাসার ছেলেরা লড়াই করছে, আর এদিকে আবার চাংখারপুরে লড়াই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, উত্তরায় লড়াই করছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা। তো তার মানে এক অবিস্মরণীয় লড়াই, যেখানে দেশপ্রেম এবং ইসলামের জন্য প্রেম একাকার হয়ে গিয়েছিল। এই জন্যই একজন মরে গেছে আর 100 জন এসছে, পুলিশ বলেছে একজন মরে আর গুলি তো যায় না। এবারে যে বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সাথে বাংলাদেশে আপনারা অনেকের অভ্যুত্থান বলছেন, আমি শুনছিলাম আপনাদের বক্তব্যে। আমি এটাকে বিপ্লব হিসেবেই দেখতে চাই এবং এখনো দেখতে চাই আমি বিপ্লব হিসেবে। বিপ্লব হয়তো এখনো সম্পূর্ণভাবে সফল হয় নাই, কারণ বিপ্লবের সফল হতে কতগুলো এলিমেন্ট দরকার, সবগুলো এলিমেন্ট এখনো আমাদের পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমি এটাকে বিপ্লবই দেখতে চাই এবং আমি দেখতে চাই বিপ্লব পরিপূর্ণতা লাভ করেছে। এই বিপ্লবের সাথে আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে, যেমন ধরুন 1990 সালের যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তার সঙ্গে একটি চরিত্রগত পার্থক্য আছে। একটু আগে আমার আগের যে বক্তা তিনি বলছিলেন, তিনি ব্যাখ্যা করছিলেন তার মতো করে যে বাংলাদেশের জনগণ কেন জুলাই বিপ্লবে জীবন দিতে হাজারে হাজারে রাস্তায় নেমে আসলো। এটা নিয়ে আমার একটা পুরনো ব্যাখ্যা আছে। আপনারা যারা আমার লেখালেখির সাথে আপনারা যারা পরিচিত, আমার বক্তব্যের সাথে যারা আপনারা পরিচিত, যারা আগে শুনেছেন, এই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করেছি বহুবার। মানুষ কখন জীবন দেয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মানুষের কাছে তার জীবনটি খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি তার নিজের জীবন। সেই জীবন কখন উৎসর্গ করে, এই ব্যাপারে আমার 3টি ব্যাখ্যা আছে। একটি হচ্ছে ব্যক্তিগত কারণে মানুষ জীবন উৎসর্গ করে, যেমন ধরুন কোনো হতাশা থেকে কিংবা কোনো প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা থেকে, পারিবারিক অশান্তি থেকে মানুষ জীবন দেয়, তার মানে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষ জীবন দেয়। এর বাইরে মানুষ জীবন দেয় 2টো কারণে। একটা হলো তার নিজের দেশের জন্য জীবন দেয়, অকাতরে জীবন দেয় মানুষ নিজের দেশের জন্য। দেশ বলা হয় না, দেশ মাতৃকার জন্য সবাই এগিয়ে আসে, গুলিকে উপেক্ষা করে। আর তৃতীয় একটি কারণে জীবন দেয় মানুষ, মানুষ ধর্মের জন্য জীবন দেয়। এটা পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যুগে যুগে মানুষ তার ধর্মের জন্য জীবন দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় মানুষ জীবন দিয়েছে দেশের জন্য এবং ধর্মের কারণে। এইবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেমের সাথে ধর্মপ্রেম জড়িত হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে। এই জন্যে এই বিপ্লবের একটা আলাদা ভিন্ন চরিত্র আছে। এই কারণেই এই বিপ্লবে সেকুলার যে বিশ্বাস করে, যে তরুণ সেকুলার আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। এই বিপ্লবে যে তরুণ ইসলামী আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। তার কারণ হচ্ছে যে ইসলামী আদর্শে জীবন দিয়েছে সেও দেশকে ভালোবাসে, কিন্তু তার মনে হয়েছে যে এইবারের লড়াই শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ভারতীয় হেজিমনি মুক্ত করবার লড়াই নয়। এবারের লড়াই আমাদের, যেহেতু এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্ম বিশ্বাসী, এবারের লড়াই আমাদের ইমানের লড়াই। এইবারের লড়াই আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার লড়াই। এই ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার জন্য কিন্তু লড়াইয়ের আগেও হয়েছে হেফাজতের মুভমেন্ট, আপনারা ভুলে যাবেন না এটা। যে লড়াইতে শাপলা চত্বরে অকাতরে জীবন দিয়েছিল, কিন্তু সেই লড়াইতে সেকুলার যে সেগমেন্ট সমাজের, তারা অংশগ্রহণ করে নাই। সেই লড়াইতে যে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা অংশগ্রহণ করে নাই। তারা অংশগ্রহণ না করার কারণে ওই লড়াই ব্যর্থ হয়েছিল। এবারকার লড়াইয়ের তাৎপর্যটাই হচ্ছে যে এবারের লড়াইতে যেমন ইসলামী চেতনার মানুষ জীবন দিয়েছে, তরুণেরা, প্রধানত তরুণেরা জীবন দিয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ যারা শহীদ দেখছি, শহীদদের লিস্টের মধ্যে সব তো তরুণদেরই দেখতে পাচ্ছি। ওই আমার বয়সী তো আমি কাউকে দেখি নাই, এমনকি আমিও ছিলাম না, আমি দেশে ছিলাম না। থাকলেও তরুণদের মতো এত সাহস করে গুলির সামনে দাঁড়াতে পারতাম কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই লিস্টে। এখনো তো সব তরুণদেরই নাম, ওই যে আমাদের পত্রিকায়, আমার দেশ পত্রিকায়
প্রতিদিন আমরা একজন শহীদের কাহিনী ছাপছি। আপনারা হয়তো 17-18 দিন, আজকে 17 দিন পত্রিকার পুনঃপ্রকাশের, প্রতিদিন পত্রিকার শেষের পাতায় একজন শহীদের কাহিনী ছাপা হচ্ছে। সেখানে সবাই তরুণ কিশোর, তারা জীবন দিয়েছে এবং পরাজিত করতে পারবেন আবারও সেই দেশপ্রেম এবং আমার ধর্মের জন্য যে ভালোবাসা, এই দুটোকে ধারণ করে আমরা এটাকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি ঠিক থাকেন, যে দেশের তরুণ সমাজ ঠিক থাকে, সেই দেশকে কেউ পরাজিত করতে পারে না। আপনারা এটা মনে রাখবেন, মনে জোর রাখবেন এটা। আপনারা অনেকেই আমার দেশের ইতিহাস জানেন। শাহবাগের বিরুদ্ধে যখন আমার দেশ একা দাঁড়িয়েছিল, তখন কিন্তু তরুণ সমাজ বিভ্রান্ত ছিল। তারা বুঝতে পারে নাই যে আসলে শাহবাগের নামে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, শাহবাগের নামে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, একটা ইসলামোফোবিক, ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে নাই, বিশেষত শহুরে মধ্যবিত্ত বুঝতে পারে নাই। এবং যে কারণে আমরা একা ছিলাম, শাহবাগী বয়ানের বিরুদ্ধে সারা দেশের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল আমার দেশ। আলহামদুলিল্লাহ 11 বছর পরে প্রমাণিত হয়েছে আমার দেশের বয়ান সঠিক ছিল, শাহবাগী বয়ান ভুল ছিল, শাহবাগী বয়ান ষড়যন্ত্র ছিল। এবং আমার দেশের বয়ান রাষ্ট্রের পক্ষে ছিল, বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। আল্লাহর রহমতে এটা প্রমাণিত হয়েছে। এবং যে তরুণদের রক্তের বিনিময়ে এটা প্রমাণিত হয়েছে, সেই তরুণদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা লাভ করা এবং স্বাধীনতা ধরে থাকা এক বিষয় নয়। আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল আমি দেই, মিশরের এক্সাম্পল। মিশরেও কিন্তু তরুণরাই বিপ্লব ঘটিয়েছিল, যেটা আমরা আরব বসন্ত বলি। আরব বসন্তের পিছনেও তরুণরা ছিল, এটা ভুলে গেলে চলবে না। সেই আরব বসন্ত 1 বছরের বেশি কিন্তু ধরে রাখা সম্ভব হয় নাই। মুরসি সরকারের পতন হয়েছে, ইলেকশন হয়েছে, ইলেকশনে মুরসি ক্ষমতায় এসছে, মুরসি সরকার 1 বছরের মধ্যে পতন হয়েছে। এবং ইসরায়েল এবং আমেরিকার দালাল সিসি ক্ষমতা নিয়েছে এবং আজ পর্যন্ত সিসি ক্ষমতা নিয়ে বসে আছে। কারণ যে কথাটা আমার স্নেহভাজন একটু আগে বলল, যে কারণ হচ্ছে যে জায়নিস্ট যে এন্টিটি, তারা সিসির মাধ্যমে ইসরায়েলকে, মিশরকে নিয়ন্ত্রণ করতে পারছে, শাসন করতে পারছে। এটা হচ্ছে সবথেকে কম খরচে, কম রক্তপাতে শাসন করা। তার তো কোনো সমস্যা নাই। বাংলাদেশও তাই। 15 বছর ধরে বাংলাদেশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসেছিল, আসে নাই তো, ভারতীয় র এসেছিল। এখন এই ঘরের মধ্যেও র আছে কিনা আমি জানি না, কারণ র এত বেশি বিস্তৃত সারা দেশে, কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না। তো কাজেই র এসেছিল, এখনো র আছে বাংলাদেশে, কিন্তু সেনাবাহিনী তো আসে নাই। কিন্তু ভারত তো আপনাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। কাকে দিয়ে বানিয়েছিল? বানিয়েছিল বাংলাদেশেরই পুলিশ দিয়ে, বাংলাদেশের র্যাব দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, বাংলাদেশের আমলাতন্ত্র দিয়ে, বাংলাদেশের সাংবাদিকদের দিয়ে। এদেরকে দিয়ে তারা বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে পেরেছিল এবং এটা তাদের জন্য সবথেকে লাভজনক পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতি যে আবার ফিরে আসবে না, তার কোনো গ্যারান্টি নেই। কারণ ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় হেজিমনি কারো না কারো উপরে তো সওয়ার হবে, কারো না কারো উপরে তো সওয়ার হয়ে বাংলাদেশ তারা আবার চালাতে চাইবে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এবং আপনাদেরকে বলবো, আপনাদের ঐক্যটা খুব জরুরি। ছাত্রদেরকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে অনুষ্ঠান, কিন্তু আপনাদের অনেকগুলো গ্রুপ তো আছে, আপনাদের নাগরিক কমিটি, আপনাদের সরকারে আপনাদের প্রতিনিধি আছে। কাজে আপনাদের যেন বিভাজন না হয়। হয় কি, অনেক জায়গায় যখন আপনারা চলে যান, একটা বৈষম্য বিরোধী, একটা নাগরিক কমিটি, একটা সরকার, কাজে কার কি ইকুয়েশন আমার জানা নেই, আপনারা ভালো করে জানেন। কিন্তু সবার মধ্যে ঐক্যটা থাকা দরকার এবং চিন্তার ঐক্য, আদর্শের ঐক্যটা খুব জরুরি। তা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ এক নতুন ইতিহাস রচনা করেছে। সব থেকে বড় মহৎ জায়গাটা অন্য জায়গায়, সেটা হলো এই প্রথম বাংলাদেশে এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে, যে বিপ্লবে কোনো বিদেশিদের সাহায্য আমরা নেই নাই। 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায়। সেই কারণে ভারত আজকে 54 বছর ধরে বাংলাদেশের উপরে তারা মাতব্বরি করার চেষ্টা করে যাচ্ছে। একই কথা, বাংলাদেশের জনগণ অকৃতজ্ঞ
তারা আমরা যে তাদেরকে সহায়তা দিয়েছিলাম তারা এটা মনে রাখে নাই। কবে সহায়তা দিয়েছিল? 54 বছর আগে। তো সেটা এখনো তারা বারে বারে আমাদেরকে মনে করিয়ে দেয়। কারণটা হচ্ছে যে তারা তখন আমাদেরকে সহযোগিতা করেছিল। এবারের যে সব থেকে আমাদের আশার জায়গা, এবারের তরুণরা যে বিপ্লব করেছে তারা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে বিপ্লব করে নাই। তারা ভারতের দিকে তাকায় নাই, আমেরিকার দিকে তাকায় নাই, চীনের দিকে তাকায় নাই। তারা নিজেদের শক্তি এবং আল্লাহর রহমত এই দুটোর উপর ভরসা করে তারা লড়াই করেছে, জীবন দিয়েছে এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।